নিষেধাজ্ঞা পেয়ে অবশেষে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করে দিল সাবেক সেনাপ্রধান আজিজ। সবশেষে দেখবেন বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে হাসিনা সরকার। প্রধানমন্ত্রীর সাথে বেনজিরের ফোন আলাপ ফাঁস। বান্দরবানের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে। জানা গেছে সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। আর এই খবর পাওয়ার পর সেই খামার থেকে রাতের আধারে 36টি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাতে চলেছি সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, তাকে বিদেশে পাঠানোর পিছনে নাকি প্রধানমন্ত্রীর হাত রয়েছে। তাদের ফোনালা ফাঁস হয়েছে। বিষয়টুকু কতটুকু সত্য, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন যে এই সাবেক আইজিপি ইনি কত অপরাধ করেছেন, তিনি কত অপরাধ করে সম্পদের পাহাড় গড়েছেন, তিনি হঠাৎ করে কিভাবে বিদেশে উধাও হয়ে যেতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবো যে বিষয়টুকু কতটুকু সত্য, যে তিনি বিদেশে চলে যাওয়ার পিছনে প্রধানমন্ত্রীর নাকি হাত আছে। এটা কতটুকু সত্য আমরা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবো। তাহলে চলেন, বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বান্দরবানের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে। জানা গেছে সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। সেই খামার বাড়িতে বেনজির আহমেদের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আর এই খবর পাওয়ার পর সেই খামার থেকে রাতের আধারে 36টি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। এইসব গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা বান্দরবান জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াই চিং এর বিরুদ্ধে। বুধবার 5 জুন রাতে বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজিরের খামার বাড়ি থেকে এসব গরু সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানান, বেনজিরের খামারে গরু ছিল 37টি। 2টি ট্রাকে করে সেখান থেকে 36টি গরু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তাদের দাবি, দুদক বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানতে চাওয়ার খবর পাওয়ার পরপরই খামার বাড়ির দায়িত্বে থাকা মং ওয়াই চিং মার্মা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন। অভিযোগের বিষয়ে মং ওয়াই চিং জানান, তিনি নিজেই গরুর খামারটির মালিক, এজন্য গরুগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছেন। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, দুদক থেকে চিঠি দেওয়ার পর বান্দরবানে থাকা বেনজিরের সম্পত্তির হিসাব এরই মধ্যে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে সম্পত্তির আরো খোঁজ পাওয়া গেলে সেটিও জানানো হবে। জানা গেছে, বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় প্রায় 70 একর জায়গা দখলে নিয়ে নেন। সেখানে রাবার, হর্টিকালচারের জায়গা, লিজ ও ক্রয়কৃত জায়গাও রয়েছে। ওই জায়গা দেখিয়ে গত বছর বন বিভাগ থেকে প্রায় 14,000 ঘনফুট গাছের জোট কাঠ পরিবহন পারমিট করেন বেনজির। প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গাছ বিক্রি করে। ওই জায়গায় গরু ও মৎস্য খামার, সেই সঙ্গে আলিশান বাংলো করা হয়। অপরদিকে লামার সরই ইউনিয়নেও বেনজিরের আরো শতাধিক একর জায়গার খবর পাওয়া গেছে। সেখানকার ভুক্তভোগীরা অভিযোগ করে বলেছেন, তৎকালীন সময়ে পুলিশের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় বেশ কিছু নেতা বেনজিরের নাম পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে লোকমুখে আলোচনা ছিল আরো অনেক আগে থেকেই। অন্যদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে। নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেবার অভিযোগ উঠেছে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে। এ নিয়ে কয়েক বছর আগে আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদনও প্রচার হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টি ওপেন সিক্রেট হবার পরেও একজন ব্যক্তি কিভাবে বারবার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। আবার রাষ্ট্রের 2টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে তার সম্পাদনের সুযোগ পেল কি করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এসব ঘটনার দায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এড়াতে পারে না। এখন সরকারকে দায় অবশ্যই নিতে হবে, কারণ সরকারের দায় আছে। কারণ হচ্ছে, যারা এই 3টি ক্ষেত্রে যে অপরাধের কারণে নৃশংস হত্যাকাণ্ড, বাকি 2 জনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের সার্বিক চিত্র, এগুলো কিন্তু এককভাবে এই 3 জন সম্পন্ন করেনি এই অপরাধগুলো। দুর্নীতি হোক, অবৈধ সম্পদের মালিকানা হোক, চোরা কারবারি হোক, স্বর্ণ পাচার হোক, পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরো অনেকেই ছিলেন, যোগযাসকারী অনেকেই ছিলেন, সুরক্ষাকারী অনেকেই ছিলেন। ভারতে বাংলাদেশি সংসদ সদস্য খুনের পাশাপাশি দেশ জুড়ে তোলপাড় হচ্ছে সাবেক 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে। সাবেক সেনাপ্রধান সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। যদিও নিষেধাজ্ঞা দেওয়ার পর সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তবে আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে। আর পুলিশ ও র্যাবের শীর্ষ পদে দায়িত্ব পালন করে অবসর নেওয়া বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানায়
থাকা সম্পদ ক্রোক এবং অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সাবেক আইজিপির দেশ বিদেশের সম্পদ নিয়ে দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কয়েক মাস আগে। এরপর বেনজির আহমেদ ভিডিও বার্তা দিয়ে সেই প্রতিবেদনে উল্লেখিত সম্পদের বিবরণ এবং দুর্নীতির অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দেন এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসার সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছিলেন বেনজির আহমেদ। তিনি এটিকে মহল বিশেষের চরিত্র হরণের চেষ্টা বলে অভিহিত করেন। ভিডিওতে তিনি বলেন, অবসরে যাবার পর তাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। আলোচিত তিনটি ঘটনা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা হচ্ছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, অভিযুক্তদের সরকার কোনো সুরক্ষা দেবে না। বিষয়টি নিয়ে বিরোধী দলও এখন সরকারের কঠোর সমালোচনা করছে। নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে এসবের দায় সরকার নিতে অনিচ্ছুক। বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে বলে দাবি করেন তিনি। মিস্টার কাদের বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। বাস্তবতা হলো এসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। সরকারের শীর্ষ পদে থেকে বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায়, এর প্রশ্ন তুলে অনেকেই বলছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তি সংকটের কারণ হতে পারে। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসিকে বলেন, এসব ঘটনায় সরকারের বিব্রত হওয়ারও কোনো কারণ নেই, আওয়ামী লীগেরও বিব্রত হওয়ার কোনো কারণ নেই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজির আহমেদকে গ্রেফতার করবে কিনা সেটি আদালত দেখবেন। জব্দের আগেই অ্যাকাউন্ট খালি করেন বেনজির, এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সম্বন্ধে করা এই প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের দেয়া তথ্যের ভিত্তিতে গত 23শে মে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিলেও আগেই টাকা সরিয়ে ফেলেন তিনি। এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি। ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা সরানোর মতো করে জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পত্তিও হস্তান্তর করেছে কিনা সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে পরিবার সহ বেনজির আহমেদ এখন দুবাইতে অবস্থান করছেন। এতে বলা হচ্ছে অ্যাকাউন্ট জব্দ হতে পারে। বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বেনজিরের সম্পত্তির বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মাঝে একজন কর্মকর্তা বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। এর সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছেন ভারতীয় একটি গণমাধ্যম। ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই 10 জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, তাদের বিরুদ্ধে তদন্তেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেবলমাত্র বেনজির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায়। যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে বেনজির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে, তাদের মধ্যে বেশিরভাগই এখনো পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন, পুলিশের শীর্ষ অফিসার তারা। এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয়, দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে, তাহলে তারা অনেকেই হয়তোবা মুখ খুলতে শুরু করবেন। তাদের প্রকৃত নির্দেশদাতা, তাদের মদদে আসলে বেনজির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে। 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তিনি পুলিশের প্রধান, এই 11 জন মিলে একটা সিন্ডিকেট, এভাবে একটা মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে, যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ে কারো ইশারা ছিল, কারো আশীর্বাদ ছিল, যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে, একটা আন্ডারওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে। সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে চান, তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই। তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে, তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে। একই কারণে বেনজির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। কারণ 4 মে বেনজির আহমেদ তার পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন। এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন, কিন্তু তিনি দেশে নাই, তিনি 4 মে দেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে। অথচ 23শে এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই 11 দিন তাকে কি নজরদারিতে রাখা হয় নাই? কিংবা আরো 1 মাস পর, অর্থাৎ 4 মেতে তিনি চলে গেছেন, তারপর আরো 1 মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেনজির আহমেদ কোথায়, বেনজির আহমেদকে পালিয়ে গেছেন, তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে? তিনি আসলে জানতেও চান না, স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেনজির আহমেদকে কোথায় পালিয়ে যাবার সুযোগ দেয়া হয়েছে, কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে সেটা তিনি জানতেও চান না। কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয়, সেগুলো জানতেও আসলে তারা ভয় পান। এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতেও চান না। আমরা একটু 10 জন পুলিশ অফিসারের নাম দেখে নিই, কাদের বিরুদ্ধে এই অ্যালিগেশনটা আসছে। আরেকটা কথা খুব জরুরি, যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম এখানে এসছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি। কারণ এই 10 জন কর্মকর্তা বেনজিরের সহযোগী নাও হতে পারেন,
সত্যিকারের অপরাধী যারা, সত্যিকার অর্থে যারা বেনজিরের সহযোগী ছিলেন, বেনজির অপরাধ জগতের সহযোগী, তারা নিজেদেরকে বাঁচাতে এই 10 জনকে ফাঁসিয়ে দিতে পারেন। সেটাও হতে পারে, কারণ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অপরাধী কিনা, তারাই আসলে বেনজির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা, নাকি সত্যিকারের সংশ্লিষ্টরা এখনো আড়ালে রয়ে গেছে এবং এদেরকে ফাঁসানো হচ্ছে, সেটা আমাদের জানা দরকার। এই কারণেও তদন্ত হওয়াটা জরুরি। তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র, প্রাসাদ রাজনীতি তো আছে, আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার, ভবিষ্যৎ সাকসেসর নিয়েও তো টানাপোড়েনের কথা আমরা শুনতে পারি। এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা, অনেক কিছুই হতে পারে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই কারণেই তদন্ত হওয়াটা জরুরি। যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তদন্ত যদি হয় তখন গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করতে থাকবে। যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে, নিজেরা কিছু কথা বলবে, সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি, আমরা বুঝে নিতে পারবো, আমরা সেন্স করতে পারবো। এই কারণে তদন্তটা হওয়া জরুরি। আমি একটু 10 জন কর্মকর্তার নামগুলো আগে দেখে নিই, তারপর পুরো রিপোর্টটা পড়বো। পুরো রিপোর্টটা পড়বো, ইংরেজিতে রিপোর্টটা আছে, আমি ইংরেজিতে পড়বো এবং বাংলায় সহজে এটা বুঝে নেবার চেষ্টা করবো। পুরো রিপোর্টটা এই কারণে পড়া জরুরি, কারণ এখানে যে 10 জন কর্মকর্তার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন কর্মকর্তা কিভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করতেন, কিভাবে বেনজির আহমেদের হয়ে তিনি ট্রান্সফারের, পুলিশের মধ্যে ট্রান্সফারের টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন, সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের ভল্ট সংরক্ষণ করতেন, কিভাবে সেগুলোর হিসেব রাখা হতো, সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্পেসিফিকভাবে 10 জনের নাম উল্লেখ করা হয়েছে, সেই নামগুলো আমরা আগে দেখে নিই। However, Ahmed's alleged corrupt practices were fathered by a select group of 8 to 10 senior officers who served under him in different capacities. One of the most notorious is Masroor Rahman of the 20th batch of the Bangladesh Civil Service. Rahman, who is also known as Mullah Masood or Media Masood, now serves as additional DIG at the Sharda Police Academy. এই মুহূর্তে এই মাসুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে শারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন। তিনি 20তম ব্যাচের বিসিএস কর্মকর্তা এবং শুরুতেই বলা হচ্ছে 8 থেকে 10 জনের একটা গ্রুপ ছিল, পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটা গ্রুপ, যাদেরকে নিয়েই বেনজির আহমেদ তার এই অপরাধ জগৎটা পরিচালনা করতেন। বাকি নামগুলো আমরা একটু দেখি। The other officers who have come under the ACC Anti-Corruption Commission's scanner include informer Cox's Bazar Superintendent of Police BM Masood, Dhaka Metropolitan Police Deputy Commissioner Masood Alam, Additional IG Lutfur Kabir, 15th BCS batch, Khulna SP SM Shafiullah, 24th BCS batch, Mahbub Hassan SP Khulna, 24th BCS batch, Mohiuddin Faruqi, 22nd BCS batch, and former RAB officer Alamgir Kabir, Additional Deputy IG, Additional IG Aisha Siddiqa, 24th batch, and Ariful Haq, Additional IG, 24th BCS batch. এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই 24th BCS ব্যাচের সদস্য। অনেক সিনিয়র অফিসার আছেন, 15th ব্যাচের আছেন, 22nd ব্যাচের আছেন এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুদ রহমান। তিনি অনেকভাবেই আসলে বেনজির আহমেদকে সার্ভ করেছেন। এই রিপোর্ট অনুযায়ী আমি আবার বলছি, এই রিপোর্ট অনুযায়ী এমন হতে পারে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এটাও হতে পারে। এই কারণে আমরা চাই এই 10 জনের বিরুদ্ধে তদন্ত হোক, তাহলে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি তারাই দায়ী নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে। রিপোর্টটা একটু দেখি। 8 to 10 Bangladesh police officers fed former IG Benazir Ahmed's corrupt ways, sources allege. Bangladesh ex-IGP is said to be on the run, but there is no definite information on his whereabouts as focus shifts on fellow police officers who helped him amass huge wealth. এখানে বলা হচ্ছে এক্স আইজিপি তিনি পালিয়ে গেছেন, কিন্তু কোথায় গেছেন সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না এবং হেডলাইন যেটা করা হয়েছে 8 থেকে 10 জন পুলিশ অফিসারের একটা গ্রুপ ছিল যারা বেনজির আহমেদের এই কারাপশনে সহযোগিতা করেছে। A core team of 8 to 10 trusted subordinate police officers worked to extract hundreds of crores of money for Benazir Ahmed when he helmed the Bangladesh Police, and the dreaded Rapid Action Battalion RAB inquiries by Northeast News have revealed. Details of Ahmed's corruption and the extent of the rot within the police force have begun to surface after he reportedly disappeared from Dhaka on or after May 4. মে 4 তারিখ অথবা তারপর বেনজির আহমেদ যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন এই তথ্যগুলো সামনে আসছে এবং নর্থ ইস্ট নিউজ তাদের নিজস্ব অনুসন্ধানের কথা বলছে। সেখানে তারা বলছে 8 থেকে 10 জন একটা টিম ছিল যারা বেনজির আহমেদের নামে শত শত কোটি টাকা তারা সংগ্রহ করেছে, বিভিন্ন জনের কাছ থেকে তারা চাপ দিয়ে আদায় করেছে এবং সেই সময়টাতে যখন বেনজির আহমেদ পুলিশ প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন। এরপর বলা হচ্ছে হি ওয়াজ শিডিউলড টু appear before the Anti-Corruption Commission on June 6, but his lawyers pleaded a deferment without giving specific reason of his inability to face officials of the Anti-Graft Watchdog. 6 জুন তার দুর্নীতি দমন কমিশনে হাজিরার কথা ছিল, কিন্তু তিনি আসেন নাই এবং তার লয়ার সময় চাইছে, কিন্তু অ্যাকচুয়ালি রিজন বলতে পারেননি যে তিনি কি কারণে আসতে পারছেন না। এরপর বলা হচ্ছে আমেরিকান ম্যাগনিসকি স্যাংশন যেহেতু আছে বেনজির আহমেদের বিরুদ্ধে, সুতরাং তিনি কোথায় পালিয়ে গেছেন সেটা নিয়েও আসলে এক ধরনের
ধোঁয়াশা আছে, কারণ অনেক দেশেই তিনি যেতে পারবেন না, সেই দেশে তিনি টাকা খরচ করতে পারবেন না, টাকা তুলতে পারবেন না। সুতরাং তিনি আসলে কোথায় গেছেন এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। এবং এখানে পরিষ্কারভাবে নর্থ ইস্ট নিউজ বলছে, উইথ ক্ল্যান্ডেস্টাইন সাপোর্ট ফ্রম দ্য রুলিং আওয়ামী লীগ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি যে পালিয়ে যেতে পেরেছেন সেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দল আওয়ামী লীগের সহযোগিতায়, আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকেই। What also surprised senior government functionaries is that while details of immovable property surfaced a few days ago, there was no mention of the hundreds of extrajudicial killings and enforced disappearances of Hasina's political opponents that took place during Ahmed's tenure as RAB and Bangladesh police chiefs. অর্থাৎ র্যাব এবং বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় তো শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটার সাথেও তো তিনি জড়িত ছিলেন। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের সাথে তিনি জড়িত ছিলেন। এগুলোর তথ্য কিন্তু আসছে না, এগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না, কারণ এখানে পরিষ্কারভাবে বলছে এখানে যেগুলো হয়েছে সেটা হাসিনাস পলিটিক্যাল অপোনেন্টসদের বিরুদ্ধে। সুতরাং এখানে নির্দেশনা কোথা থেকে আসতে পারে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এই কারণে বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, সেগুলো অনেক বড় করে আমাদেরকে দেখানো হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি এই বেনজির আহমেদ যখন পুলিশের প্রধান ছিলেন কিংবা র্যাবের মহাপরিচালক ছিলেন তখন কি পরিমাণ শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম হয়েছে, সেগুলো আমাদের সামনে আসছে না। এমনকি এই কারণে তো বেনজির আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে, মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অপরাধে। However, Ahmed's alleged corrupt practices were furthered by a select group of 8 to 10 senior officers, যেটা শুরুতে বলছিলাম। এরপর বলছে মাসুদ রহমান কি করতেন, ব্রাইবস উড বি পেইড টু মাসুদ ফর এভরি পোস্টিং অ্যান্ড ট্রান্সফার, প্রত্যেকটা পোস্টিং এবং ট্রান্সফারের জন্য মাসুদকে ব্রাইব দেওয়া হতো, ঘুষ দেওয়া হতো। অফিশিয়াল সাইট adding that he maintained a banknote counting machine and 2 vaults at his official residence in Dhaka. ব্যাংকনোট কাউন্টিং যে মেশিন আমরা ব্যাংকে গেলে দেখতে পাই, এরকম একটা মেশিন তিনি রাখতেন এবং তার বাসায় দুটো, তার অফিশিয়াল রেসিডেন্সে দুটো ভল্ট ছিল, ব্যাংকে যেমন ভল্ট থাকে সেরকম টাকা রাখার দুটো ভল্ট ছিল। He also led a group of police officers who allegedly threw around their weight to effect land grabs at prime locations across Dhaka. তার নেতৃত্বে আরেকটা গ্রুপ ছিল যারা তাদের ক্ষমতা বলে ঢাকার প্রাইম লোকেশনগুলোর জায়গাগুলো দখল করত, জমি দখল করত। The other officers who have come under the anti-corruption কমিশন স্ক্যানার, আমি সেই নামগুলো পড়েছি, তাদের মধ্যে বেশিরভাগই 24th BCS ব্যাচের ছিল, কেউ কারো সিনিয়র ছিলেন 15th ব্যাচ এবং 22nd ব্যাচেরও ছিলেন। While Bangladesh government sources said that the Anti-Corruption Commission might consider taking a closer look at these officers for their alleged corrupt practices at an appropriate time, the focus will remain on Benazir Ahmed. এখানে বলা হচ্ছে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যান্টি কারাপশন কমিশন এদের দিকে দৃষ্টি দেবে। তার আগ পর্যন্ত তারা শুধুমাত্র বেনজির আহমেদের ব্যাপারেই তদন্ত করতে চায়। কিন্তু আপনি যদি বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করে সত্যিকার তার অপরাধ দুর্নীতির প্রমাণ যদি আপনি হাজির করতে চান, তাহলে তার সহযোগীদের বিরুদ্ধে তো তদন্ত করতে হবে, তার সহযোগীরাই আপনাকে তার ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে। সুতরাং আপনি এটাকে অ্যাভয়েড করে বেনজির আহমেদের ব্যাপারে তদন্ত করছেন, এটা বলে আসলে আপনি ছাড় পাবেন না। তার মানে এখানে সরকার এবং দুর্নীতি দমন কমিশনের আলাদা কোনো মতলব আছে। এখন যারা পুলিশে কর্মরত আছেন, যে 10 জন পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে একদম শীর্ষ পর্যায়ের, তাদের ব্যাপারে যদি এখন তদন্ত করা হয় তাহলে সরকারের অনেকেই ফেঁসে যাবেন, এটা হচ্ছে মূল বিষয়। However, the government and political sources said there is no knowing whether the former IGP will act or reappear or not. বলা হচ্ছে বেনজির আহমেদ আদৌ আসলে আবার ফিরে আসবেন কিনা দেশে, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। Soon after reports appeared on Bangladeshi media about Ahmed's disappearance, unconfirmed reports indicated that he might have fled the country. Several places including Singapore, Malaysia and Turkey were suspected as Ahmed's destination, but some sources suspect that linking Ahmed to these locations was mere speculation considering his high value, especially when he continues to under American sanctions. এখানে যে দেশগুলোর নাম বলা হচ্ছে সেই দেশগুলোর তার ভ্যালু অনুযায়ী, তার হাই ভ্যালু অনুযায়ী হয়তো এই দেশগুলোর নাম বলা হচ্ছে যে তিনি সিঙ্গাপুরে যেয়ে থাকতে পারেন, মালয়েশিয়া, টার্কিতে গিয়ে থাকতে পারেন, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে ম্যাগনিটস্কি অ্যাক্টে, অর্থাৎ দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে, সুতরাং তিনি অনেক দেশেই আসলে যেতে পারবেন না, তিনি সেখানে টাকা রাখতে পারবেন না, টাকা তুলতে পারবেন না, ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন না, ডেবিট কার্ড ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবেন না, ভিসা কিংবা আমেরিকান এক্সপ্রেস, সবকিছু মিলিয়ে তিনি কোন দেশে আছেন সেটা আসলে সঠিকভাবে বলা যায় না। তবে সরকার চাইলে সেটা বের করতে পারতো, অবশ্যই বের করতে পারতো। অন্তত বাংলাদেশ থেকে সে যখন বেরিয়ে যাচ্ছে প্রথম ডেস্টিনেশন তার কোথায় সেটা বের করতে পারতো, কিন্তু সরকার সেই তথ্যটা দিচ্ছে না। ব্যাপারটা এমন না যে সরকার জানে না, সরকার বের করতে পারছে না বা সরকার বের করতে চায়নি, ব্যাপারটা সেরকম না। সরকার আসলে এই তথ্যটা দিচ্ছে না, কারণ সরকার জানবে না, এটা অন্তত আমি বিশ্বাস করি না। কারণ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এতটা অথর্ব, এটা অন্তত আমি মনে করি না। যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে চাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সফল, এবং তারা বেনজির আহমেদ কোথায় আছেন, বেনজির আহমেদ কবে গেছেন, কোন সময় গেছেন, কোন ফ্লাইটে গেছেন, সকল তথ্য তাদের কাছে আছে, এতটুকু যোগ্যতা সম্পন্ন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি। তার মানে সরকার সে বলতে চাইছে না, কারণ এখানে এই লোকগুলোর বিরুদ্ধে তদন্ত হয়। বেনজির আহমেদ যদি সামনে এসে কথা বলেন, এই 10 জনের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়,
আর এই 10 জন যদি অপরাধী না হয়ে থাকেন, সত্যিকারের যে 10 জন বা 15 জন বা 50 জন যারা আসলে বেনজির আহমেদের সহযোগী, তাদের বিরুদ্ধে যদি তদন্ত শুরু হয়, তারা যদি সামনে আসেন এবং তারা যদি কথা বলতে শুরু করেন, তখন সরকারের বিপদ হয়ে যাবে। কারণ সরকারের সর্বোচ্চ পর্যায়ের নাম তখন সামনে চলে আসবে এবং যেভাবে কয়েকদিন আগে দুর্নীতির অপরাধে আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলে এসছে, সেভাবে আমাদের রাষ্ট্রের, আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ের উপরে যদি স্যাংশন চলে আসে, তাহলে অবাক হবার কিছু থাকবে না। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে বেনজির আহমেদের বর্তমানের কি পরিস্থিতি, অসৎ পথে ইনকাম করা যে সম্পত্তির পাহাড় গড়েছিলেন, সেই সম্পত্তির চাঞ্চল্যকর তথ্যগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। কিন্তু ইতিমধ্যে কি গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি বিদেশে চলে যাওয়ার পিছনে প্রধানমন্ত্রীর হাত রয়েছে। বিষয় আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বিষয়টুকু কতটুকু সত্য। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।